প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা বহুপদী আলোচনা করতে গিয়ে আমরা তার বেসিক সামান্য একটা বিষয় শিখেছিলাম, পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমি বলেছিলাম যে বহুপদী শিখতে গেলে আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা এই জিনিসটার প্রয়োজন হবে। তো আশা করি তোমরা সেটা অলরেডি শিখে গিয়েছো। আর যারা এখনো শিখতে পারোনি তারা পূর্বের ভিডিও ক্লাসটা দেখে ওখান থেকে অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা শিখে আসবে। তো চলো আমরা এখানে আজকে বহুপদী শিখবো। তো বহুপদী আসলে মানে এই জিনিসটা আসলে কি? তো বহুপদী এই নামটা দেখে মনে হয় যেন অনেকগুলো পদ থাকলে বহুপদী হবে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না যে অনেকগুলো পদ থাকলেই এটা বহুপদী হবে। একটা পদ থাকলেও বহুপদী হতে পারে, আবার দুইটা, তিনটা, পাঁচটা, 10টা পদ থাকলেও বহুপদী হতে পারে। তো বহুপদী আসলে চিনব কি করে, চলো সেই বিষয়টা বলে আসি। তো এখানে আমি লিখে রেখেছি আগে থেকে যে চলকের অঋণাত্মক ঘাত বিশিষ্ট পদকে বহুপদী বলে। তোমরা অনেকেই ঘাত শব্দটা চেনো, আবার চেনো না। তো পাওয়ার বললে অনেকে খুব ভালোভাবে চেনো। পাওয়ার, ঘাত বা সূচক বা শক্তি একই জিনিস। তো চলকের অঋণাত্মক ঘাত হতে হবে। এখানে একটু প্রবলেম আছে। এখানে অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক, একটা গুরুত্বপূর্ণ কথা আমি মিস করে ফেলেছি, সরি। পূর্ণ সাংখ্যিক, ওকে। তো অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক এই কথাটা মিস হয়ে গেছে। তো অবশ্যই অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত হতে হবে, তাহলে সেগুলো হবে বহুপদী। তো কিরকম, এখানে দেখো এই অঙ্কের চলককে, এই অঙ্কের চলক হচ্ছে এ। তো এখানে এ এর আমরা ঘাতটা একটু লক্ষ্য করব, পাওয়ারটা লক্ষ্য করব। এখানে পাওয়ারটা কত? 2। এই 2 কি ঋণাত্মক সংখ্যা নাকি অঋণাত্মক সংখ্যা? অবশ্যই এটা অঋণাত্মক সংখ্যার ভিতরে পড়ে, তাহলে এটা একটা বহুপদী। এখন স্যার এখানে বহুপদী এটা কেন? এখানে দুইটা পদ আছে এই জন্য? না, দুইটা পদ থাকে কোনো ব্যাপার না। এখানে জাস্ট আমরা চলকের পাওয়ার দেখলাম অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত হলো কিনা বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো কিনা সেটা লক্ষ্য করব। তাহলে এখানে 2 অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই এই পুরো রাশিটা হবে বহুপদী। এবার চলো এখানে আসা যাক। এখানে দেখো এই যে x এর পাওয়ার আছে 3, এটা কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু এইখানে দেখো x এর পাওয়ার আছে -2। এবার ভাবো তো, -2, এই যে -2 এটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যার ভিতর পড়ে? না, এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং এই যে যে রাশিটা আমি লিখেছি, এখানে পদ আছে দেখো দুইটা। এখন দুইটা পদ আছে, এজন্য কি এটা বহুপদী হবে? না, এখানে আমরা পাওয়ারের দিকে দেখলাম যে এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা কোনোভাবেই বহুপদীর ভিতরে পড়বে না। তাহলে এই এই পুরো রাশিটা এটা যেহেতু ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই একটার কারণে পুরো রাশিটাই আসলে বহুপদীর ভিতরে আসবে না বা পড়বে না। তাহলে এই রাশিটা বহুপদী না। এবার আসি এখানে, এটা কি বহুপদী? এটা দেখে অনেকের কাছে মনে হতে পারে যে এটা বহুপদী, কিন্তু এটা আসলে বহুপদী না। তো চলো কেন বহুপদী না সেটা একটু ব্যাখ্যা করে আসি। এই যে এখানে c এর পাওয়ার 2, এই 2 নিয়ে কোনো ঝামেলা নেই। এই 2 হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যার ভিতরে +2, এটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটু লক্ষ্য করো, এই যে 2/c, এই 2/c, তো এই 2/c কে আমরা এইভাবে চিন্তা করতে পারি না? 2 কে এখান থেকে একটু পাশে নামিয়ে চিন্তা করা যায় এভাবে। পাশে নামিয়ে আমি চিন্তা করলাম 1/c, 2 কে পাশে নামিয়ে দিলাম, তাহলে 2 এর পজিশনে এখন 1 থাকবে। তো একটু খেয়াল করো, এই যে যে জিনিসটা তোমাদের অনেকের হয়তো জানা থাকবে, আবার জানা থাকবে না। এই যে 1/c, এটা হলো আসলে c ইনভার্স 1। যারা এই ব্যাপারটা জানো না, তাদেরকে পরবর্তীতে কখনো আমি অন্য একটা ভিডিও ক্লাসে এটা আমি দেখাবো যে এই c ইনভার্স 1 এটা 1/c। তারপর এখানে সামান্য একটু বলে রাখি, এরকম ইনভার্স যদি কোনো কিছুর উপর থাকে, যেমন c ইনভার্স 2, এটার মানে হলো 1/c²। আবার c ইনভার্স 3 যদি হয়, এরকম দেখা যাক c ইনভার্স 3 এমন যদি হয়, এটার মানে হলো 1/c³। এতক্ষণে অলরেডি আইডিয়া করে ফেলা উচিত। মানে কি? মানে হলো এরকম ইনভার্স বা মাইনাস পাওয়ার থাকলে জাস্ট একটা 1 দিয়ে তারপর লেখা হয়। এটাকে আমরা লিখবো এরকম 1 আর এই মাইনাস টুক বাদে এই পুরো জিনিসটাকে আমরা নিচে এইভাবে চিন্তা করব, 1/c⁴ কিন্তু 1 লেখার প্রয়োজন হয় না, এজন্য লিখি না, জাস্ট 1/c। আবার এখানে এই যে c ইনভার্স 2, এটার মানে হলো 1/c²। এই যে মাইনাসের মাইনাস টুক বাদ দিয়ে বাকি সবটুক 1 এর নিচে দিয়ে দিতে হবে, এরকম। তো এটা হলো ইনভার্স আকৃতি কোনো কিছু থাকলে এভাবে করে ভাঙাতে হয়। তো আশা করি এটাও বুঝতে পারবে। এরকম যদি একটু ভাবো তো, যে x⁻⁻n থাকলো, তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যাবে এরকম যে 1/x⁻n, মানে হলো এই মাইনাসটা বাদ দিয়ে বাকি যতটুকু আছে এইটুকু সব নিচে পাঠিয়ে দেওয়া, এরকম। তো আমরা আশা করি এটা বুঝতে পারবো। যারা এখনো বুঝতে পারোনি, আহ
তারা একটু চেষ্টা করো, ইনশাল্লাহ বুঝতে পারবে। আরো কয়েকবার দেখো একটু। তো যাই হোক, এই যে আমরা এই বিষয়টাকে এভাবে চিন্তা করতে পারি যে 2/c এটাকে আমরা লিখতে পারি 2 ইনটু 1/c। এখন এই যে 1/c এটার মানে কি? এটার মানে হলো c ইনভার্স 1। কারণ c ইনভার্স 1 থাকলে এভাবে লেখা যায়, আবার এভাবে থাকলে এভাবে লেখা যায়। এখন একটু চিন্তা করো তো, এই যে c এর পাওয়ারটা এখানে আসলো, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যার ভিতর পড়লো? না, আমাদের এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যার ভিতরে পড়েনি। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা পাওয়ার। তাহলে এটা কি বহুপদীর ভিতরে আসবে? না, এটা বহুপদীর ভিতরে আসবে না। যেহেতু এই 2/c, এই যে 2/c এটাকে আমরা এভাবে করে দেখাতে পারি, আর এটা বহুপদীর ভিতরে পড়ে না, তার মানে 2/c এই জিনিসটা বহুপদীর ভিতরে পড়বে না। আর এই 2/c এই রাশিটার ভিতরে থাকার কারণে এই পুরো রাশিটাকে আমরা বহুপদী বলতে পারবো না। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এভাবে করে এবার চলো আমরা এটা একটু দেখে আসি। তো এখানে একটু লক্ষ্য করা যাক, এটা কি বহুপদী হবে কি? তো চলো আমরা এটারও একটু ব্যাখ্যা করি যে এই যে 3 রুট ওভার n-4, এখানে দেখো এই 3 নিয়ে আমাদের কোনো সমস্যা না। আমাদের এখানে চলককে, আমরা চলকটাকে দেখব। চলক হচ্ছে এখানে n। তো তোমরা অনেকে হয়তো জানো কিনা আমি জানি না। তো আমি একটু বলে রাখি, এই যে এরকম যদি রুট x এরকম থাকে, এটার মানে হলো x এর পাওয়ার হাফ। এরপরে রুট a, এটার মানে হলো a এর পাওয়ার হাফ। এরকম রুট m, এটার মানে হলো m টু দি পাওয়ার হাফ, এরকম। তো এরকম কোনো কিছুর উপর রুট থাকার মানে হলো ওই রুটকে পাওয়ারে হাফ আকারে লেখা। তো আমি এই 3 কে রেখে দিলাম, আর এই যে রুট, এই রুটকে আমি একটু হাফ আকারে লিখে দেখাই তোমাদেরকে। তাহলে n-4 তার পাওয়ার হাফ। এখন একটু চিন্তা করো, এখানে যে চলকটা আছে সেই চলকের পাওয়ারে এখানে একটা সংখ্যা লেখা আছে, সেটা হচ্ছে হাফ। আচ্ছা, এই হাফ কি আহ পূর্ণ সংখ্যার ভিতরে পড়ে? না, আমাদের সংজ্ঞায় বলা আছে যে বহুপদী হবে সেটা যেখানে চলকের ঘাত থাকবে অঋণাত্মক এবং সেই সাথে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হতে হবে। তো এটা অঋণাত্মক আছে মানে প্লাস আছে, কিন্তু এটা কি পূর্ণ সংখ্যার ভিতরে পড়ে? না, এটা পূর্ণ সংখ্যার ভিতরে পড়ে না। এটা একটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে এদিক থেকে চিন্তা করতে গেলে এটা কি বহুপদীর ভিতরে পড়বে? না, এটা বহুপদীর ভিতরে পড়বে না। তাহলে চলকের ঘাত অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, অঋণাত্মক সেই সাথে পূর্ণ সংখ্যা হতে হবে কিন্তু। তাহলে এটা অঋণাত্মক ঠিকই ছিল, মানে প্লাস ছিল, কিন্তু এটা পূর্ণ সংখ্যার ভিতরে না পড়ার কারণে এই পুরো জিনিসটাকে আমরা বহুপদী বলতে পারবো না। তাই এই রাশিটা বহুপদী নয়। তো এবার চলো, এটা কি বহুপদী হবে এই রাশিটা? হ্যাঁ, অলরেডি অনেকে হয়তোবা চিন্তা ভাবনা করে ফেলতেছো, কেউ অলরেডি বুঝে গেছে যে এটা বহুপদী হবে। আবার কেউ হয়তোবা ধারণা করতেছো না এটা বহুপদী হবে না। তো চলো আমি একটু পরিষ্কার করে দিই। এটা নিয়ে অনেকের ভিতরে কনফিউশন থাকে। আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, এখান থেকে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, অনেক স্টুডেন্ট এটা বহুপদী নয় এটা বলে ফেলে। তো আসলে এটা বহুপদী। আমি তার ব্যাখ্যাটা একটু দিচ্ছি তোমাদেরকে। তো এই যে 3/4 x মাইনাস 2y, অনেক স্টুডেন্ট এই যে এটাকে নিয়ে একটু চিন্তা করে। কিভাবে চিন্তা করে? ওই যে আমি একটু আগে 2/c এই জিনিসটাকে যেভাবে ব্যাখ্যা দিয়েছিলাম যে স্যার 2 কে তো পাশে নামানো যায়, 1/c লেখা যায়, আর এই যে 2 1/c কে আমরা c ইনভার্স 1 লিখতে পারি। তাহলে সেম ভাবে স্যার এখানেও এভাবে চিন্তা করা যায়, 3 ইনটু 1/4, আর এখানে x থাকবে মাইনাস 2y থাকবে, আর এখানে 3 ইনটু এটাকে 4 ইনভার্স 1 লেখা যায় x মাইনাস 2y। এই যে এই চিন্তাটা করে অনেকে বলে ফেলে স্যার এটা বহুপদী নয়। তো এখানে এই 4 এর পাওয়ার মাইনাস 1 এসেছে, তাই এটা বহুপদী নয়, এরকম ধারণা অনেকের হতে পারে। কিন্তু না, আমি কিন্তু খুব স্পষ্ট একটা কথা লিখেছি, চলকের ঘাত হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, চলকের অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত হতে হবে। এবার তুমি একটু চিন্তা করো তো, তুমি যেখানে এই যে পাওয়ার মাইনাস 1 দেখালা, হ্যাঁ ঠিক আছে, এটা অঋণাত্মক হয়েছে, সরি ভুল বলেছি, এটা ঋণাত্মক সংখ্যা, এটা ঠিক আছে। এখন ঘটনা হয়েছে এই যে ঋণাত্মক পাওয়ারটা, এটা কি চলকের উপর? না, এটা তো চলকের উপর না, এটা ধ্রুবকের উপর। আর ধ্রুবক জাহান্নামে যাক সেটা আমার দেখার দরকার নেই, আমার লক্ষ্য রাখতে হবে চলকের দিকে। আমার চলকের যে পাওয়ার, চলকের এখানে পাওয়ার কত? চলকের পাওয়ার হচ্ছে 1, এটা অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যার ভিতরে পড়েছে। সুতরাং এই পুরো রাশিটা কি বহুপদীর ভিতরে আসবে নাকি আসবে না? আশা করি এতক্ষণ বুঝে গেছো। হ্যাঁ, এটা অবশ্যই বহুপদীর ভিতরে পড়বে। তাহলে এই রাশিটা বহুপদী। এবার চলো, এটা হচ্ছে সবচেয়ে ঝামেলার একটা বিষয়, এটা অনেকে বুঝতে পারে না। তো এটা কি বহুপদীর ভিতরে পড়বে?
এবার দেখো এটা বহুপদীর ভিতরে পড়বে কিনা। তো এই ধরনের ভগ্নাংশ যখন তোমাদের চোখের সামনে আসবে, তো সেটা বহুপদী কিনা সেটা আইডিয়া করবা কিভাবে। সেটা আইডিয়া করার জন্য তোমরা একটা কাজ করবে। এখানে সবচেয়ে বড় পাওয়ার কত আছে উপরে, লবে 2, আর এখানে নিচে সবচেয়ে বড় পাওয়ার আছে কত, 3। একটু খেয়াল করো তো, উপরেরটার চেয়ে কি নিচেরটার পাওয়ার বেশি নাকি কম? অবশ্যই নিচেরটার পাওয়ার এখানে বেশি। তো তোমরা জাস্ট এই পাওয়ার বেশি দুইটা নিয়ে একটু কাজ করো, তাহলেই হয়ে যাবে। এখানে এর পাওয়ার 2 আর নিচে আছে এর পাওয়ার 3। এবার একটু কাটাকাটি করার চেষ্টা করো। এখানে কাটাকাটি আশা করি সবাই জানো। এটা দিয়ে এটাকে কাটলে নিচে একটা এ থাকে। তো এটা সমান কত? এটা সমান হচ্ছে 1/a। এই একটা ভালো জিনিস মনে পড়লো, তোমাদেরকে বলি একটু। অনেক স্টুডেন্ট এখানে এরকম চিন্তা করে যে এখানে এই যে কাটাকাটি করলো, কাটাকাটি করার পরে এখানে এ থাকে, এরকম লিখে দেয়। তোমাদের এই ধারণাটা কিন্তু ভুল। অনেকে কিন্তু এই কাজটা করো তোমরা। আসলে না, এটা এ না, এটা হচ্ছে 1/a। 1/a কেন? কারণ এটা হচ্ছে নিচে। এখন নিচে এ বোঝানোর জন্য অবশ্যই তোমার উপরে কিছু একটা লিখতে হবে। উপরে কি আছে? উপরে কিছুই নাই, কিছু না থাকলে 1 দিতে হয়। এখন ব্যাপারটা যদি এরকম হতো যে এখানে উপরে a কিউব আর নিচে আছে a স্কয়ার, তাহলে এক্ষেত্রে কাটাকাটি করলে, এই যে কাটাকাটি করলে এখানে আসতো a। এখন উপরে a আর নিচে কিন্তু এবার কিছুই নেই, নিচে হচ্ছে 1, আর এই নিচের 1 লেখা লাগে না, এই জন্য আমরা নিচের 1 লিখি না, জাস্ট a লিখে দিই। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে a, আর এই ক্ষেত্রে হচ্ছে 1/a। এই ব্যাপারটা একটু পরিষ্কার ধারণা রাখবা, এরপর থেকে এই ব্যাপারগুলো একটু সাবধানতার সাথে দেখবা। ওকে, তো চলো আমরা এখানে দেখি। এই যে এখানে আমরা কাটাকাটি করে কি পেলাম? আমরা কাটাকাটি করে পেলাম 1/a। তাহলে এই 1/a এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা a ইনভার্স 1। তো এখানে দেখো এই যে ঘাত বা পাওয়ারটা এসেছে, এই পাওয়ারটা কি ঋণাত্মক সংখ্যা। তাহলে আমাদের বহুপদীর সংজ্ঞায় লেখা ছিল বা অঋণাত্মক হতে হবে, সেই সাথে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা অবশ্যই আছে, কিন্তু এটা কি অঋণাত্মকের ভিতর পড়েছে? পড়েনি, এটা পড়েছে ঋণাত্মকের ভিতর। তাহলে এটা কি বহুপদীর আওতায় আসবে? না, এটা বহুপদীর আওতায় আসবে না। তাহলে এই ধরনের অঙ্কগুলো বহুপদীর আওতায় আসবে নাকি আসবে না, আশা করি সে ধরনের ধারণা তোমাদের অলরেডি হয়ে গেছে। ওকে, তো আমরা এখন আলোচনা করব বহুপদীর আরেকটু অ্যাডভান্স ধাপটা। তো চলো, বহুপদী আমরা তো শিখে গেলাম, এখন আমরা কি আলোচনা করব? এখন আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আচ্ছা, আমি এই শীটটা দিয়ে তোমাদের ম্যাথ করাচ্ছি। আমি বলেছিলাম এই শীটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এই শীটটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে। তো চলো এবার আমরা আলোচনা করব এখানে বহুপদীর মুখ্য পদ কি, মুখ্য সহগ কি এবং মাত্রা কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে বহুপদীর বহুপদীর মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবপদ, এই বিষয়টা নিয়ে। ওকে, তো বহুপদীর মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবক আমরা অলরেডি বহুপদী জেনে গেছি। তো চলো আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, আরেকটু মনে করিয়ে দিই তোমাদেরকে। সেটা হলো এই যে আমি যদি অনলি একটা 5 লিখি, এটা কি বহুপদী হবে? স্যার এখানে তো মাত্র একটা পদ আছে, তাহলে আমি বহুপদী কি করে বলি? আমি আবারও মনে করে দিচ্ছি তোমাদেরকে যে আমি বলেছিলাম একটা পদ বা 10টা পদ কোনো ব্যাপার না। তুমি লক্ষ্য করবা চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে কিনা। তো এখানে খেয়াল করে দেখো, এখানে চলক কি আছে? স্যার এখানে তো চলকই নাই, তাহলে আমি অঋণাত্মক বা ঋণাত্মক আমি কিভাবে চিন্তা করব? আচ্ছা, বলে রাখি, যেখানে তোমার চলক থাকবে না, তুমি সেখানে এভাবে চিন্তা করতে পারো যে আমি এখানে চিন্তা করতে পারি x⁻0। তোমাদের হয়তো জানা থাকবে, অনেকের আবার জানা থাকবে না, আমি বলে দিই। কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান 1 হয়। যেমন x⁻0 = 1, 2⁻0 = 1, তারপর হচ্ছে 3⁻0 = 1, 1/2⁻0 = 1। হ্যাঁ, এমনি করে যে কোনো কিছুর পাওয়ার 0 হলে -1/2⁻0 = 1 হবে। একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কখনো 0⁻0 এটা কিন্তু 1 হয় না। এই একটা ব্যাপার বাদে যে কোনো কিছুর পাওয়ার তুমি 0 দাও না কেন, সবসময় 1 হবে। ক্লিয়ার? তো চলো আমরা এটুকু তো জেনে নিলাম। এখন এখানে দেখো, এখানে এই 5 এর সাথে আমি একটা x⁻0 দিতে পারি, এতে কোনো অসুবিধা হয় না। কেন? কারণ হচ্ছে 5 এর সাথে x⁻0 মানে কি? x⁻0 মানে 1, আর 1 5 এর সাথে গুণ করলে কি হবে? কিচ্ছু হবে? কিছুই হবে না। 5 এর সাথে 1 গুণ করলে জাস্ট একটা 5 হবে। বাস সেই 5 এবং
5x⁻0 এটা আসলে একই কথা। তাহলে আমি যদি 5 এর সাথে এই x⁻0 টাকে অতিরিক্ত চিন্তা করি, এক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। ক্লিয়ার? তাহলে এখন দেখো তুমি এরকম 5x⁻0 দিয়ে এখন তুমি x এর পাওয়ার চিন্তা করো তো। এটা কি শূন্য? তাই না? তাহলে শূন্য কি অঋণাত্মক সংখ্যার ভিতরে পড়ে নাকি পড়ে না? পড়ে। তাহলে এই কারণে এটাও কিন্তু বহুপদীর ভিতরে পড়বে। তার মানে শুধু 5 এটা কিন্তু বহুপদীর ভিতরে পড়বে। যাই হোক, আমরা অলরেডি বহুপদী আলোচনা করে ফেলেছি। এটা একটু বাতিল রয়ে গেছিল, যার কারণে আমি আরেকবার বলে দিলাম। তো এখন আমরা আসি মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমি একটা বহুপদী এখানে লিখি। এই বহুপদীটা হলো 7 - 3x + 8x² + 4x³ তো এখন এখানে একটা বহুপদী আমি লিখেছি। এখানে এটা কি বহুপদী? আবার একটু চেক করে দেখো তো। হ্যাঁ, এটা বহুপদী। কারণ এখানে কোনোভাবে চলকের ঘাত, মাইনাস নেই, তারপরে হচ্ছে ভগ্নাংশ নেই, এই ধরনের ঝামেলাগুলো নেই। কেমন? তাহলে এটা অবশ্যই একটা বহুপদী। এবার আসি এই বহুপদীটার ভিতরে মুখ্য পদ, মাত্রা, এই জিনিসগুলো আসলে কি? তো আমাদের সবার আগে যেটা জানতে হবে মুখ্য পদ। আমরা এই জিনিসটা একটু জেনে নেব। মুখ্য পদ জিনিসটা কি? তো মুখ্যপদ কি? এই পুরো বহুপদীতে দেখবা কোথায় চলকের পাওয়ার সবচেয়ে বেশি আছে। খেয়াল করো তো কোথায় চলকের পাওয়ার সবচেয়ে বেশি আছে। এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে কোনো পাওয়ার নেই, দ্যাট মিন্স 0 ধরতে পারো তুমি। আর এখানে চলকের পাওয়ার আছে 2, এখানে চলকের পাওয়ার আছে 3। তাহলে এখানে সবচেয়ে বেশি পাওয়ার আছে এই যে এখানে। তাহলে এখানে সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে 3। তাহলে এই যে সবচেয়ে বেশি পাওয়ার বিশিষ্ট যে পদটা, এটাই হলো আসলে মুখ্য পদ। তাহলে মুখ্য পদ কত এখানে? এখানে মুখ্য পদ হলো 4x³। চলকের সবচেয়ে বড় পাওয়ারটা যেখানে থাকে, ওই বড় পাওয়ার বিশিষ্ট যে পদটা হয় সেটা হলো মুখ্য পদ। ক্লিয়ার? তাহলে এবার আসো, মুখ্য পদ তো আমরা বুঝে গেলাম। এবার আসবো আমরা মুখ্য সহগ। তো মুখ্য সহগটা কি? এই যে মুখ্য পদের সাথে যে সহগটা থাকে, সহগ কি? সহগ হচ্ছে এই যে চলকের পাশে এখানে গুণ আকারে যে জিনিসটা থাকে, এটাই হলো সহগ। তাহলে এখানে মুখ্য সহগ কত? মুখ্য সহগ হচ্ছে 4। একটা জিনিস বলে রাখি, যদি এখানে মাইনাস হতো না এরকম, তাহলে সেক্ষেত্রে মুখ্য পদ কিন্তু এরকম -4x³ হতো এবং মুখ্য সহগ কিন্তু এই -4 বলতে হতো। অর্থাৎ যখন মাইনাস হয় তখন চিহ্নটা সহ বলতে হয়। এই জিনিসটা একটু মাথায় রেখো। কেমন? তো আমরা আবার সেই পুরনো অঙ্কে ফেরত যাই। আমাদের অঙ্কটা প্লাস দিয়েছিল। তো এখানে দেখো মুখ্য পদ কত? মুখ্য পদ হচ্ছে 4x³। মুখ্য সহগ কি? মুখ্য সহগ হচ্ছে মুখ্য পদের সহগ। তাহলে এখানে মুখ্য পদের সহগ কত আছে সেটাই হবে মুখ্য সহগ। তাহলে এখানে মুখ্য সহগ কত? মুখ্য সহগ হচ্ছে 4। এবার আসি ধ্রুবপদ কি? ধ্রুবপদ হলো, খেয়াল করবা এই পুরো রাশিটার ভিতরে বা পুরো বহুপদীর ভিতরে কোথায় কোনো চলক নেই। কোথায়? কোন পদটা আছে এমন যেখানে কোনো চলক নেই? এই যে প্রথম যে পদটা, প্রথম পদটাতে কিন্তু কোনো চলক নেই। আচ্ছা, চলক নেই এ কথা আমরা বলবো না। আমরা বলবো চলক আছে, তবে সেই চলকের পাওয়ার হচ্ছে 0। তুমি এভাবে চিন্তা করলে কোনো কিছু সমস্যা নেই। ওকে? তো এক কথায় তুমি এভাবেও বলতে পারো যে যেখানে চলকের পাওয়ার 0 আছে ওইটাই হলো ধ্রুবপদ। অথবা তুমি এভাবে যদি চিন্তা করো যেখানে চলক নাই একদমই, সেটাই ধ্রুবপদ। আসলে ২ দিক থেকে চিন্তাটা সঠিক। তুমি যেভাবে চিন্তা করো একভাবে চিন্তা করলেই হবে। তাহলে যেখানে কোনো চলক নেই এটা হলো ধ্রুবক, ধ্রুবপদ। মনে থাকবে তো? তাহলে এটা হলো ধ্রুবপদ। আমরা ধ্রুবপদও শিখে গেলাম। ধ্রুবপদ। অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে ধ্রুবপদে চলকের ঘাত কত? তখন তোমরা লিখবে 0। ধ্রুবপদে চলকের ঘাত হয় কত? 0। তো সরি, একটু বানান ভুল হয়ে গেছে। ধ্রুবপদ, ধ্রুবপদ। ওকে। তো আমরা আ মাত্রা বিষয়টা এখনো শিখতে পারলাম না, যেটা দিয়ে আসলে আমরা এত আলোচনা করলাম এখানে। তোমাদের কি মনে আছে? যে আমি তোমাদের বলেছিলাম যেখানে চলকের পাওয়ার সবচেয়ে বেশি সেটা হচ্ছে মুখ্য পদ। তাহলে আমরা চলকের পাওয়ার এই বেশি দেখে কিন্তু মুখ্য পদ চিনি। তো এই যে বেশি যে পাওয়ারটা, সবচেয়ে বড় যে পাওয়ারটা, এটাই হচ্ছে আসলে মাত্রা। তাহলে একটা বহুপদীতে মাত্রা কি জিনিস? মাত্রা হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারটা। এখানে সবচেয়ে বড় পাওয়ার কত? এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে পাওয়ার নেই। আর এখানে পাওয়ার হচ্ছে 3। তাহলে এই যে 3 হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার, এটাই হলো মাত্রা। তাহলে এই পুরো বহুপদীর মাত্রাটা হচ্ছে 3। তাহলে এটা আমরা এভাবে লিখি। মাত্রা এটা হলো
3। এখন এখানে একটা পরিষ্কার ধারণা থাকা ভালো। মাত্রা নিয়ে অনেকের ভিতরে একটা কনফিউশন থাকে। কি কনফিউশন? দেখো আমি এখন বললেই তোমরা কনফিউশনে অলরেডি পড়ে যাবে। তো আমি আবার দূরও করে দেব আশা করি। তো আমি একটু বলে রাখি, এই যে এখানে আমি যদি প্রশ্ন করি এখানে মোট কয়টা পদ আছে? 4 টা পদ। 1 টা পদ, 2 টা পদ, 3 টা পদ, 4 টা পদ। এই 4 টা পদে আমি যদি প্রশ্ন করি যে প্রথম পদের মাত্রা কত? তাহলে কিন্তু এখানে প্রথম পদের মাত্রা আসবে 0, 0। প্রথম পদের মাত্রা হবে 0। সেকেন্ড পদের মাত্রা কত? সেকেন্ড পদের মাত্রা হলো 1। দ্বিতীয় পদের মাত্রা হলো 1। তৃতীয় পদের মাত্রা কত? তৃতীয় পদের মাত্রা হবে 2। চতুর্থ পদের মাত্রা কত হবে? চতুর্থ পদের মাত্রা হবে 3। তাহলে স্যার ব্যাপারটা তো প্যাচালো হয়ে গেল। তাহলে আমি আসলে কোনটাকে মাত্রা বলবো? আচ্ছা বলি, ক্লিয়ার করে বলি। প্রত্যেকটা পদের মাত্রা হয় আলাদা আলাদা। অর্থাৎ এখানে যে চলকের পাওয়ার, ওই চলকের পাওয়ারটা প্রত্যেকটা পদের মাত্রাকে আলাদাভাবে নির্দেশ করে। এই পদের মাত্রা 3, এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা এখানে 1 আছে, 1 চিন্তা করবো মনে মনে। আর এই পদের মাত্রা কোনো x নাই, এখানে x এর পাওয়ার 0 চিন্তা করবা। তাহলে প্রত্যেকের মাত্রা আলাদা আলাদা। কিন্তু এদের ভিতরে সবচেয়ে বেশি যে পাওয়ারটা, ওই পাওয়ারটা পুরো রাশির বা পুরো বহুপদীর মাত্রা নির্দেশ করে। কেমন? তাহলে আমি যদি প্রশ্ন করি সম্পূর্ণ বহুপদীর মাত্রা কত? তখন অ্যান্সার আসবে 3। ক্লিয়ার? তাহলে সম্পূর্ণ বহুপদীর মাত্রা হলো 3 আর প্রত্যেকটা পদের মাত্রা আলাদা আলাদা হয়। ওকে? তাহলে আশা করি এই মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ এটা আমরা বুঝতে পারলাম। তো চলো এবার আরেকটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করি। ওকে, এখন আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো শূন্য। শূন্য এটা কি বহুপদী? এটা এমসিকিউতে এভাবে আসে। শূন্য কি বহুপদী? যদি কখনো আসে তোমরা বলবে হ্যাঁ, শূন্য একটি বহুপদী। এরপরে আবার আসতে পারে শূন্য কি ধরনের বহুপদী? তাহলে তোমরা বলবা শূন্য হচ্ছে একটি শূন্য বহুপদী। এটা অন্যান্য সকল বহুপদী থেকে একটু আলাদা হয়। এবং এর কি মাত্রা আছে? না, অন্যান্য বহুপদীর যেমন মাত্রা আছে, কিন্তু এই শূন্যের স্পেশাল কোনো মাত্রা নেই। আমরা বলবো শূন্যের মাত্রা অসংজ্ঞায়িত। শূন্যের কখনো কোনো মাত্রা পাওয়া যায় না বা মাত্রা হয় না। শূন্য এর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। তো শূন্যের মাত্রা আসলে কেন অসংজ্ঞায়িত, এটা নিয়ে আসলে বেশ কিছু কথা আছে। এটা আমি আসলে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি শূন্য নিয়ে আর কোনো কথা বাড়াবো না, শুধু তোমরা এতটুকুই মনে রাখবে। তো এখন আমরা আলোচনা করব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে আদর্শ আকার। তো আদর্শ আকার জিনিসটা কি? আমরা অনেকে আদর্শ জানি না বা বুঝি না। অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে এরা অঙ্ক সাজিয়ে গুছিয়ে লিখতে পারে না। সেটা কেমন? যেমন ধরো একটা নরমাল অঙ্ক আছে, এখানে আছে 3x - 2 + 5x² - x³ এমন আছে। কিংবা এখানে +x³ দিলাম। সরি, এটা ভুল বলেছি। এটা স্কয়ার আর এটা হলো কিউব। তো এই অঙ্কটা অনেক স্টুডেন্টকে দেখি তারা এভাবেই লিখে দেয়। এটাকে সাজাতে পারে না। তো অঙ্কগুলো সাজানোর একটা আদর্শ আছে। আদর্শ কি? আদর্শ হচ্ছে ওই যে আমি একটু আগে তোমাদের শিখিয়েছি ঘাত, পাওয়ার। এই পাওয়ারের একটা সিরিয়াল অনুসারে সাজাতে হয়। হয় ছোট থেকে বড়, না হয় বড় থেকে ছোট। তো আমরা সাধারণত বড় থেকে ছোটই সাজাই। তো আমরা এখানে সবচেয়ে বড় পাওয়ার আছে কোথায়? এই যে এটা। এখানে 3 আছে সবচেয়ে বড় পাওয়ার। সুতরাং x³ কে লিখবো সবার আগে। এটা আগে লিখবো। এর সাথে যদি এখানে কোনো সংখ্যা থাকে, সাপোজ এখানে 2 থাকলো, তাহলে 2 সহ লিখতে হবে। যদি এখানে মাইনাস থাকে, তাহলে এই মাইনাস সহ এখানে লিখতে হবে। ওকে? তো আমাদের যে অঙ্কটা ছিল আমি সেটাই এখানে লিখি। এখানে ছিল +x³। তো ওকে, ফাইন। তো এখন এখানে আমরা x³ কে সবার আগে লিখবো। এবার খোঁজো যে এই কিউবের চেয়ে কম পাওয়ার আছে কোথায়? 3 এর চেয়ে কম পাওয়ার কোথায় আছে? এই যে 2 এখানে, এটা। তাহলে আমরা এবার এটাকে লিখবো। তবে এটা যখন লিখবা তার চিহ্ন সহ লিখতে হবে কিন্তু, +5x²। এরপরে তুমি দেখো এর চেয়ে কম পাওয়ার কোথায় আছে? এর চেয়ে কম পাওয়ার আছে এই যে এখানে। এখানে হচ্ছে 1। 1 লেখা থাকে না? বুঝে নিতে হয়। তাহলে এইটা যাবে এর পরে 3x। তারপরে এই যে যেখানে কোনো চলক নাই, এটা হলো ধ্রুবপদ। এই ধ্রুবপদ যায় একদম শেষে। এই হলো আদর্শ আকার। তো আশা করি যেকোনো একটা রাশির আদর্শ আকার তোমরা সাজিয়ে লিখতে পারবে। তো চলো দেখা যাক তোমরা কি এই আদর্শ আকারটা সাজাতে পারবে। যেমন এখানে আছে a² +
বি স্কোয়ার প্লাস এবি এটাকে। তো এটা কি এখন আদর্শ আকারে আছে? না, এটা কিন্তু এখন আদর্শ আকারে নেই। আমরা যে কোনো একটা চলকের দিকে তাকিয়ে আদর্শ আকারে সাজাবো। এখানে চলক হচ্ছে ২ টা। A একটা চলক, B একটা চলক। তো আমরা যেহেতু A এবং B এর ভিতরে A এর প্রাধান্য বেশি, A আগে থাকে, তাই আমরা A এর দিকে প্রাধান্য দিয়ে চলকের আদর্শ আকারে সাজাবো। তাহলে A এর দিকে যদি আমি প্রাধান্য দিই, সবচেয়ে বেশি পাওয়ার কোথায় আছে? A এর উপরে। এই যে এখানে আছে সবচেয়ে বেশি পাওয়ার, এটা আসবে সবার আগে। তাহলে A স্কয়ার আগে আছে, আগেই থাকবে। এবার এখানে দেখো, এখানে কিন্তু A টোটালি নাই। সুতরাং এটা আমি নেব না। এখানে আছে A এবং এখানে A এর পাওয়ার আছে 1, অর্থাৎ এর পরবর্তী সিরিয়ালে যাবে এই AB, এই পদটা AB যাবে এর পরবর্তী সিরিয়ালে। তো প্লাস AB লিখলাম, আর এখানে কোনো A নেই, সুতরাং এটা যাবে একেবারে শেষে। তাহলে এটা হলো আদর্শ আকার। এভাবে কিন্তু আদর্শ আকারগুলো তোমাদের সাজিয়ে লেখা শিখতে হবে। তাহলে বহুপদীর আদর্শ আকার অলরেডি ক্লিয়ার হয়ে গেল, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো আমি এবার আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে আসি। যেমন অনেক সময় তোমাদের কাছে এমসিকিউতে চাইতে পারে এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 5 ওয়াই স্কোয়ার। তো এখানে আসলে এই পদে চলক কয়টা এবং এখানে প্রত্যেকটা পদের মাত্রা কত, এমন একটা জিনিস এমসিকিউতে চায়। তো এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন তোমরা কিভাবে এর অ্যান্সার গুলো করবে। তো দেখো, এখানে প্রত্যেকটা পদের মাত্রা যখন হিসাব করবে, তখন এখানে চলক কিন্তু কয়টা চলক হলো, এখানে এই পুরো রাশির ভিতরে মোট কয়টা বর্ণ আছে? এক্স একটা বর্ণ, ওয়াই একটা বর্ণ, চলক হচ্ছে 2টা। তাহলে এখানে চলক হলো 2টা। আর এখানে প্রত্যেকটা পদের মাত্রা যদি চাই তোমাদের কাছে, এমন বলতে পারে যে দ্বিতীয় পদের মাত্রা কত, তাহলে দ্বিতীয় পদের মাত্রা কত আমরা কিভাবে হিসাব করব? যখন দেখবে চলক এরকম 2টা থাকে, তখন তারা যদি এখানে গুণাকারে থাকে, গুণাকারে থাকলে তাদের পাওয়ারটা যোগ করে তারপরে মাত্রা বলতে হয়। যেমন এখানে y এর পাওয়ার আছে 1 আর এদিকে x এর পাওয়ার আছে 2। 1 এবং 2 যদি যোগ করা হয় তাহলে মাত্রা কত হবে? 3 x স্কয়ার y। এখানে 2 এবং এই y এর মাত্রা হচ্ছে 1। তাহলে এই দুটো যোগ করলে হবে এই টোটাল দ্বিতীয় পদের মাত্রা, অর্থাৎ 3। তাহলে এই দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে 3, 2 প্লাস 1 মানে 3 হয়। তাহলে দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে 3। ওকে, তাহলে এবার যদি তোমার কাছে চাই প্রথম পদের মাত্রা কত, তাহলে প্রথম পদের মাত্রা কত? এখানে তো চলক আছে একটা, তাহলে একটা থাকলে আর তো কোনো কথাই নেই, ওটাই মাত্রা। এখানে চলক আছে কয়টা? একটা, তাহলে ওটাই মাত্রা। আশা করি বুঝতে পেরেছো যে এরকম 2টা বা 3টা চলক যখন দেওয়া থাকবে তখন মাত্রাটা আমরা কিভাবে হিসাব করব। তো এটা হয়ে গেল। এবার ছোট্ট আরেকটা বিষয়, সেটা একটু বলি। যখন এরকম 2x² প্লাস 5x এরকম থাকবে, এখানে থাকলো মনে করো x³ মাইনাস 6x। তো অনেক সময় এরকম একটা গুণফল দিয়ে তারপর বলতে পারে যে এই গুণফলের মাত্রা কত। তো এটা গুণ করে তারপর তোমাকে মাত্রা বলতে হবে। তো এত কষ্ট করে গুণ করে মাত্রা বলার কোনো দরকার নেই। এরকম যদি 2টা রাশি দিয়ে তারপর তোমাকে এরকম গুণ আকারে লিখে দিয়ে বলা হয় যে এর মাত্রা কত, তো তুমি বলবা কি? তুমি বলবা এটার মাত্রা হবে এরকম, যে এই গুণফলের মাত্রা, এখানে মুখ্যপদ কত? এখানে মুখ্যপদ হচ্ছে 2x², আমি কিন্তু মুখ্যপদ একটু আগে শিখিয়ে এসেছি। আর এখানে মুখ্যপদ কত? এখানে মুখ্যপদ হচ্ছে x³। তোমরা জাস্ট এই দুটার দিকে একটু খেয়াল করবা, এই দুটার দিকে খেয়াল করো। এখানে পাওয়ার কত আছে? 2, আর এখানে পাওয়ার কত আছে? 3। এই দুটাকে গুণ করলে এই 2 এবং 3 আসলে যোগ হয়ে যাবে। তাহলে 2 এবং 3 যদি যোগ হয় তাহলে সেক্ষেত্রে কত আসবে? 2 এবং 3 যোগ করলে সেক্ষেত্রে আসবে 3, অর্থাৎ 5। তাহলে এই যে আমি 2 এবং 3 যোগ করে 5 পেলাম, তাহলে এই দুইটা রাশি গুণ করলে দেখবা ওখানে যে সবচেয়ে বড় পাওয়ারটা আসবে ওইটা আসলে 5 থাকবে। তো আমি গুণটা করে দেখালাম না, তোমরা গুণটা করে দেখতে পারো নিজেরা। গুণটা করলে দেখবা যে ওখানে সবচেয়ে বড় যে পাওয়ারটা আসবে সেটা হবে 5। তাহলে পুরো গুণটা না করে জাস্ট এখানকার মুখ্যপদ এবং এখানকার মুখ্যপদ এই দুইটার পাওয়ারটা শুধুমাত্র যোগ করে দিলেই এই গুণফলের মাত্রাটা হয়ে যায়। তাহলে এভাবে করে গুণফলের মাত্রা তোমাদের কাছে এমসিকিউতে চাইতে পারে। একইভাবে ভাগফলের মাত্রা চাইতে পারে। তো ভাগফলের মাত্রা বের করতে গেলে আমরা জানি যে গুণ এবং ভাগ হচ্ছে সম্পূর্ণ বিপরীত। তো গুণের সময় যদি তোমার পাওয়ার যোগ করে বলতে হয়, আইডিয়া করো বা ধারণা করো ভাগের সময় তোমার কিভাবে বলতে হবে। আশা করি এটা ধারণা করতে পারবে। তো আজকের ক্লাস আমি এতটুকুই নিলাম।
এখানে কে কতটুকু বুঝতে পেরেছো অথবা কার কতটুকু এখনো সমস্যা রয়ে গেছে তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি ইনশাআল্লাহ তোমাদের এই সমস্যাগুলো দূর করার জন্য শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।